জীববিজ্ঞান প্রথম পত্র কোষ ও কোষের গঠন। মাধ্যমিক পর্যায়ে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন এবং বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ সম্বন্ধে তোমরা পড়েছ। এই অধ্যায়ে বিশেষ করে উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুর অবস্থান, কাজ ও গঠন সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। পাঠ পরিকল্পনা: কোষের সূক্ষ্ম গঠন, কোষ প্রাচীর, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, রাইবোসোম, গোলজি বডি ও লাইসোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সেন্ট্রিওল, নিউক্লিয়াস, ক্রোমোজোম, নিউক্লিওজোমের গঠন, ক্রোমোজোমের প্রকারভেদ ও কোষ বিভাজনের ভূমিকা, বংশগতি বস্তু, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএ রেপ্লিকেশন, প্রতিলিপন, ডিএনএ রেপ্লিকেশন কৌশল, জীবীয় তথ্য প্রবাহ, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন, জেনেটিক কোড। সেল নামকরণ: রবার্ট হুক 1665 সালে সোসাইটি অব লন্ডনের যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হয়ে ভাবলেন আগামী সপ্তাহে সবাই উপস্থিত বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু করা যায় কিনা। তিনি দেখলেন কাঠের ছিপি দেখতে নিরেট অথচ পানিতে ভাসে। এর কারণ কি? তিনি ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রের পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছি চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি দেখতে পেলেন। তার মনে পড়ল আশ্রমের সন্ন্যাসীদের বা পাদ্রীদের জন্য ছোট ছোট প্রকোষ্ঠ তিনি দেখেছেন। এই ছিপি লিটল বক্স তিনি নাম দেন সেল বা প্রকোষ্ঠ। ল্যাটিন সেলিউলা থেকে সেল শব্দটির উৎপত্তি, যার অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি। তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। অধিকাংশ কোষই আণুবীক্ষণিক খালি চোখে দেখা যায় না, তবে কিছু ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। পাখির ডিম একটি মাত্র কোষ দিয়ে গঠিত। হাঁস মুরগির ডিম খালি চোখেই দেখা যায়। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, 17 সেন্টিমিটার × 12.5 সেন্টিমিটার। তুলা দিয়ে পাঠের আঁশ, তালগাছের আঁশ থেকে বেলাল বেশ লম্বা, খালি চোখে দেখা যায়। মানুষের নিউরন প্রায় 1.737 মিটার লম্বা। সেল এর বাংলা পরিশব্দ করা হয়েছে কোষ বা জীবকোষ। রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল কোষ প্রকোষ্ঠই দেখেছিলেন। সম্পূর্ণ কোষে বর্ণাতি না দিলেও আবিষ্কারের পর অন্যান্য বিজ্ঞানী কিছু উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করেন। তার অণুবীক্ষণ যন্ত্রের একটি উন্নতি সাধিত হলে ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথম 1678 সালে কোষ প্রাচীর ছাড়াও ভেতরের পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। 1781 সালে ফেলিস ফন্টানা কোষের মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুমান করলেও 1833 সালে রবার্ট ব্রাউন সর্বপ্রথম উদ্ভিদ কোষে সুস্পষ্ট গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। 1835 সালে ফরাসি কোষবিদ ফেলিক্স ডুজারডিন কোষের মধ্যে এক ধরনের জেলির ন্যায় থকথকে পদার্থ সার্কট নামে আখ্যায়িত করেন। 1840 সালে পার্কিনেজ এই তরল সজীব পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। 1931 সালে জার্মান বিজ্ঞানী ম্যাক্স নল ও আর্নেস্ট রাস্কা কর্তৃক ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার এবং উন্নতি সাধনের পর কোষ ও কোষীয় অঙ্গাণুর সূক্ষ্ম গঠন জানা গেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী কোষের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। জিএন ব্রাচেট এর মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। লিউ ইয়োশিকেবিজের মতে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। সিপি হিকম্যান এর মতে কোষ হলো সজীব গঠন ও কার্যকারী একক এবং এটি ন্যূনতম জৈবিক একক যা নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। ডি রবার্টিস মতে কোষ হলো একটি জীবের মৌলিক ও গঠনগত কার্যগত একক। কোষের সৃষ্টি 1880 সাল থেকে প্রতিষ্ঠিত হয় যে পূর্ব থেকে বিরাজমান কোষ থেকে নতুন কোষের সৃষ্টি, কিন্তু বহু পূর্বে পৃথিবীতে কোনো কোষ ছিল না। তাহলে প্রি এক্সিস্টিং সেল কোথা থেকে এলো? প্রথম কোষ কীভাবে সৃষ্টি হয়েছিল? আলেকজান্ডার ওপারিন এবং জিবিএস হালডিন বলেন যে আদিকালে বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়াম, হাইড্রোজেন ও পানি ছিল, কিন্তু মুক্ত O2 ছিল না। এসব গ্যাসের পরস্পর সংঘর্ষের ফলে কোনো জৈব অণু সৃষ্টি হয়েছে। স্ট্যানলি মিলার এবং হারল্ড উরে গবেষণাগারে উপরোক্ত গ্যাসসমূহ একত্রে করে ইলেকট্রিক প্রভাব প্রদান করার ফলে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। অনেকে মনে করেন আদি সম্ভবত সরল RNA ছিল, যা থেকে পরে প্রোটিন সৃষ্টি হয়েছিল। এই ধারণা RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস নামে পরিচিত। বিষয়টি দ্বারাই নিম্নরূপ: প্রথম কোষ অবশ্যই জড় উপাদান থেকে সৃষ্টি হয়েছিল। লাইটেনিংয়ের ফলে বায়ুমণ্ডলে বিরাজমান CH2NH3 H2O O2 থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। গভীর সমুদ্রে কার্বন যৌগ পলিমার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল। RNA এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল। আদি কোষ DNA পরবর্তীতে কোষঝিল্লি দ্বারা পরিবেশিত হয়ে প্রকৃত নিউক্লিয়াসে পরিণত হয়েছিল। এছাড়া বর্তমানে বিরাজমান লক্ষ লক্ষ প্রজাতি, কোটি কোটি জীব
সরল এককোষী থেকে জটিল বহুকোষী একই জেনেটিক কোডন 64 জেনেটিক কোডন বহন করে। এ থেকে প্রমাণিত হয় যে সকল জীবের আদি উৎস সব প্রথম সৃষ্ট সেই আদিকোষ থেকে সৃষ্টি হয়ে প্রকৃত কোষ, সেই প্রকৃত কোষ থেকে একটি বায়ু ব্যাকটেরিয়া ঢুকে পড়ে এটি পরে ম্যাক্রোকন্ডে পরিণত হয়, সৃষ্টি হয় প্রাণীকোষ। সেই প্রাণীকোষে ঢুকে পড়ে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াম, যা পরে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এবং সৃষ্টি হয় উদ্ভিদ কোষ। নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। কোষের বৈশিষ্ট্য: জীবের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে, কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষণ করতে পারে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। একটি হোমিওস্ট্যাটিক অবস্থা পরিবেশের মধ্যে তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। কাল পরিক্রমা অভিযোজিত হতে পারে। কোষ বিপাক প্রদর্শন করে। নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরণ করে। কোষ জিনগত তথ্য ধারণ ও প্রজননান্তরে সঞ্চারণ করে। প্রতিটি জীবদেহ এককোষী বা একাধিক বহুকোষী জীব নিয়ে গঠিত হয়, অর্থাৎ কোষই জীবদেহের গঠনের একক। আবার কোষের অভ্যন্তরে জীবের জীবনধারার জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়, অর্থাৎ কোষ হলো জীবের গঠন ও কাজের একক। কোষীয় অঙ্গাণু: কোষ অভ্যন্তরে অবস্থিত সকল অঙ্গাণুই কোষীয় অঙ্গাণু, তবে বিশেষ করে কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান জীবন্ত কার্য সম্পাদনকারী ও কোষ জীবন ধারণের জন্য অপরিহার্য অঙ্গাণুসমূহকে সাইটোপ্লাজমিক অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু বলে। যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম ইত্যাদি অঙ্গাণু হলো ক্ষুদ্র অঙ্গ। পরবর্তী পৃষ্ঠায় কোষীয় অণুবীক্ষণে সৃষ্ট একটি প্রাণী কোষের লম্বচ্ছেদ চিত্র দেওয়া হয়েছে। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো এবং আহরিত জ্ঞানের আলোকে পুনরায় গঠন ও অঙ্গবিষয়ক আইচ্ছিক গঠন মিলিয়ে নাও। কোষবিদ্যা জীববিদ্যার যে শাখায় কোষ সম্বন্ধে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণু, ভৌত ও রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। সাইটোলজি শব্দটি গ্রিক শব্দ সাইটো সত্য, ফাঁপা এবং লোগো সত্য, আলোচনা, সমন্বয়ে গঠিত। রবার্ট হুক 1635-1703 কে কোষবিদ্যা জনক বলা হয়, তবে আধুনিক কোষবিদ্যা জনক হলো কার্ল পি সোয়ানসন 1911-1996। কোষতত্ত্ব: কোষ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানার পর 1838-1839 সালে জার্মান উদ্ভিদবিদ জেইকব স্লেইডেন ও প্রাণীবিজ্ঞানী থিওডর সোয়ান এবং পরে 1855 সালে জার্মান চিকিৎসক ও জীববিজ্ঞানী ভার্চু কোষতত্ত্ব প্রদান করেন। কোষতত্ত্বের মূল কথা: জীব দ্বারা কোষ গঠিত। কোষ জীব ও জীবনের গাঠনিক ও কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। ইতিপূর্বে আমরা জেনেছি যে জীবদেহ এক বা অসংখ্য কোষ দ্বারা গঠিত এবং দেহের সকল কোষের কার্যাবলী সমন্বিত রূপই হলো জীবের কাজ। এজন্য জীবকোষকে জীবদেহের গঠন ও কার্যাবলীর একক বলা হয়। জীবকোষের মৌলিক উপাদান ও গঠন অভিন্ন হলেও উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে তেমনই গঠনগত পার্থক্য রয়েছে, তেমনি একই দেহের বিভিন্ন কোষের মধ্যে আকার, আকৃতি, গঠন ও কাজের মধ্যে পার্থক্য রয়েছে। কোষ জীবদেহের গাঠনিক একক, এমন একটি একক যা প্রোটোপ্লাজম নামক জীবন্ত বস্তু দিয়ে গঠিত, অনুকূল পরিবেশে টিকে থাকতে বংশবৃদ্ধি করে। লুই ও সিকেবিস এর মতে কোষ একটি বৈষম্যবৃত্তি ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীবের কার্যকলাপের একক, যা অন্য জীবের সজীব মাধ্যমে সাহায্য ছাড়া আত্মপ্রজননে সক্ষম। কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম নয় বলে ভাইরাস কোষের অন্তর্ভুক্ত নয়। কোষের অভ্যন্তরে প্রতি মুহূর্তে হাজার হাজার বিক্রিয়া ঘটে, যা উদ্ভিদ ও প্রাণীর দেহকে কার্যক্ষম রাখে। এ ধরনের বিক্রিয়াকে সম্মিলিতভাবে জীবের বিপাক বলে। কোষের প্রকারভেদ: শরীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা যায়। দেহকোষ: যে কোষ জননকোষ নয় তাই দেহকোষ। জীবদেহের অঙ্গ ও তন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। উচ্চশ্রেণীর উদ্ভিদের দেহকোষ সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি দেহের উদাহরণ। মানুষের দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা 2n = 46। খ. জননকোষ বা গ্যামেট: যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক কোষকে গ্যামেট বা জননকোষ বলে। শুক্রাণু, ডিম্বাণু জননকোষের উদাহরণ। জননকোষ বা গ্যামেট সর্বদাই হ্যাপ্লয়েড।
মানুষের জনকোষের ক্রোমোজোমের সংখ্যা n সমান 23। নিউক্লিয়াসের গঠন ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা যায়, আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক কোষ। যে কোষের আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এমনকি পরিবেষ্টিত মেমব্রেন বন্ড কোনো অঙ্গাণু থাকে না, তা হলো আদিকোষ। আদিকোষ নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে, যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। আদি কোষে ক্রোমোজোম 70S। আদি কোষের বিভাজন ও অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদি কোষ দ্বারা গঠিত জীব হলো আদিকোষী জীব। উদাহরণ মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া। মনেরা সবই হলো আদিকোষী। গ্রিক বিফোর এবং ক্রায়ন নাট নিউক্লিয়াস শব্দটির আগের অবস্থান। উদাহরণ মাইক্রোপ্লাজম, ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া। BGA ব্লু গ্রিন অ্যালজি। মনের রাজ্যের সব উদ্ভিদই আদিকোষী। গ্রিক বিফোর এবং ক্রায়ন নাট থেকেই আদিকোষ অধিকাংশ ক্ষেত্রে শোষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে, কত ক্ষেত্রে সালোক সংশ্লেষণ ঘটে। এক্ষেত্রে সুকেন্দ্রিক কোষ হলো যে কোষের আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে, তা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষের নিউক্লিয়াস ছাড়া আবরণী বেষ্টিত অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু, লাইসোসোম প্রভৃতি থাকে। দ্বিস্তর বিশিষ্ট একটি আবরণী নিউক্লিয়ার এনভেলপ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত। প্রকৃত কোষের ক্রোমোজোম লম্বা বৃত্তাকার নয়। প্রকৃত কোষের ক্রোমোজোম লম্বা বৃত্তাকার নয়, দুই প্রান্ত বিশিষ্ট এবং ডিএনএ হিস্টোন প্রোটিন সমন্বয়ে গঠিত। এতে রাইবোজোম 80S, ডিএনএ সূত্রাকার এবং একাধিক ক্রোমোজোমে বেষ্টিত। কোষ বিভাজন মাইটোসিস ও মায়োসিস প্রকৃতির। ইউক্যারিওটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ ইউ অর্থ গুড এবং ক্রেয়ন অর্থ নিউক্লিয়াস অর্থ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। জড় কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষই প্রকৃত উদ্ভিদ কোষ। শৈবাল, ছত্রাক, বায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত এবং সকল প্রাণী কোষ প্রকৃত কোষ। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হল প্রকৃত কোষী। প্রকৃত কোষে আবাদ শোষণ ঘটে, শোষণ, আত্তীকরণ ও সালোক সংশ্লেষণ পদ্ধতি পুষ্টি ঘটে। সম্ভবত প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব হল বঙ্গিওমোরফা পিউবেসেন্স নামক লোহিত শৈবাল, যা ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বে শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। বড় স্ত্রীগ্যামেট ও ছোট পুংগ্যামেট দ্বারা যৌনজনন হতো। বিশেষ কথা, মাইটোকন্ড্রিয়াতে থাকে বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম, আবার মাইটোকন্ড্রিয়া থেকে প্রকৃত কোষে। তাই অনেকে মনে করেন প্রকৃত কোষে 80S রাইবোজোমের সাথে 70S রাইবোজোম থাকে। এটি ঠিক নয়, কারণ মাইটোকন্ড্রিয়া একটি কোষ নয়, একটি অঙ্গাণু। এছাড়াও একটি আদি কোষের পরিবর্তিত রূপ, যা সিম্বায়োসিস প্রক্রিয়াতে প্রকৃত কোষের অংশ হয়েছে। একইভাবে মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ আছে, তাও বলা যাবে না। বৈশিষ্ট্য আদিকোষ, প্রকৃত কোষ। নিউক্লিয়াস অগঠিত, এতে কোনো আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস থাকে না। ডিএনএ অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। নিউক্লিয়াস সুগঠিত, এটি একটি ডাবল আবরণী ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোমে নিউক্লিওপ্লাজমে নিউক্লিওলাস অবস্থান করে। ডিএনএ বৃত্তাকার একটি, এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে সত্যিকার ক্রোমোজোম বলা যায় না। ডিএনএ সূত্রাকার, একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। আবরণীতে কোনো অঙ্গাণু থাকে না, তাই শুধু রাইবোজোম থাকে। আবরণীতে বিভিন্ন অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া ও অন্যান্য অঙ্গাণু থাকে। রাইবোজোম 70S, 50S প্লাস 30S। রাইবোজোম 80S সমান 60S প্লাস 40S। সাইটোস্কেলেটন থাকে না, সাইটোস্কেলেটন থাকে। আরএনএ পলিমারেজ এক প্রকার, আরএনএ পলিমারেজ 3 প্রকার। অপেরন থাকে, অপেরন থাকে না। ইন্ট্রন্স নেই, ইন্ট্রন্স আছে। অ্যামাইটোসিস প্রক্রিয়া, মাইটোসিস ও মায়োসিস প্রক্রিয়া। অবাধ শোষণ ঘটে, সবাদ শোষণ ঘটে। ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়, ট্রান্সক্রিপশন পরে বেশ বিলম্বে শুরু হয়। প্রকৃতকোষী জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর গঠন হলেও এদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। এজন্য উদ্ভিদ ও প্রাণী কোষ দুটি আলাদা বৈশিষ্ট্যের কোষ। উদ্ভিদ কোষ বাইরে বেশ শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। পরিণত কোষ কেন্দ্র বড়। কোষ প্রাচীর সাইটোপ্লাজম, ক্লোরোপ্লাস্ট থাকে। পরিণত কোষে সাধারণত গোলাকার, ডিম্বাকার হয়ে থাকে। সঞ্চিত খাদ্য স্টার্চ, সাধারণত সেন্ট্রোজোম থাকে না। প্রাণী কোষ, কোষে কোষ প্রাচীর থাকে না এবং কোষগুলো অনুপস্থিত থাকলেও অতি ক্ষুদ্রাকৃতি ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। কোষে সাইটোজোম থাকে, সঞ্চিত খাদ্য চর্বি ও গ্লাইকোজেন। স্টেম সেল
আমরা সবাই জানি একটিমাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত শেষ পর্যন্ত একটি বিশাল দেহ পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। এই কোষ দেহে ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অন্ত্র, লিভার ইত্যাদি অঙ্গ তৈরি হয়। জাইগোট ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে 19 শতকে নাম দেওয়া হয় স্টেম সেল। এর অর্থ হলো পূর্ণাঙ্গ দেহে সকল টিস্যুগুলোর পৃথক হয়েছে 19 শতকে নাম দেন স্টেম সেল। অল দ্য টিস্যুস অফ অ্যাডাল্ট স্টেম ফ্রম আর্লি এমব্রিও সেল। স্টেম সেলের দুটি গুণ ও বৈশিষ্ট্যের কারণে গবেষকগণ ওই কোষ নিয়ে মাথা ঘামান। বরাবর অসংখ্যবার বিভাজিত হতে পারার ক্ষমতা, এর ফলে দেহের কোনো হারানো বা ক্ষতিগ্রস্ত কোষ পুনর্প্রভাবিত হতে পারে। স্টেম কোষগুলি পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, এরা বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত হয়ে বিভিন্ন প্রকার সেল টিস্যু তৈরি করতে পারে। তাই ভ্রূণের স্টেম সেলে নতুন টিস্যু তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। হার্ট, কিডনি প্রভৃতি অঙ্গ তৈরির জন্য দেহে প্রতিস্থাপন করা যেতে পারে। ভবিষ্যতে মানুষের খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করতে যেতে পারে। এজন্য গরু, ছাগল তথা পশুপালনের দরকার হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্র ল্যাবরেটরিতে উৎপন্ন মুরগির মাংস বাজারজাতকরণের অনুমতি পেয়েছে। বোন ম্যারো, স্কিন, লিভার প্রভৃতি অঙ্গে স্টেম সেল থাকে, যার ফলে এদের রিজেনারেশন ও রিপেয়ারও প্রচুর শক্তির সম্ভাবনা থাকে। তবে ব্রেইন, কিডনি, হার্ট এসব অঙ্গে স্টেম সেল খুব কম রিপেয়ার করতে পারে। কোষ বিভাগকে বিভিন্ন একক। অধিকাংশ উদ্ভিদ কোষ খালি চোখে দেখা যায় না। এদের দেখার জন্য বিভিন্ন ধরনের আণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজন হয়। সাধারণত কোষ এবং কোষের উপাংশগুলোর পরিমাপের জন্য যে এককটি ব্যবহার করা হয় তা হলো মাইক্রোমিটার, মাইক্রন এবং ন্যানোমিটার। নিম্নের কোষ পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন একক ও এদের ব্যবহার দেওয়া হলো। একক, সংকেত, মান ও ব্যবহার। সেন্টিমিটার 0.4 ইঞ্চি, খালি চোখে দেখা যায় যেমন ডিম একক কোষ। মিলিমিটার 0.1 সেন্টিমিটার, খালি চোখে দৃশ্যমান অণুবীক্ষণ পরিষ্কারভাবে দেখা যায় এমন কোষ। মাইক্রোমিটার 0.001 মিলিমিটার, আণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় তেমন বেশিরভাগ কোষ উপাংশসমূহ। ন্যানোমিটার 0.001 মিটার, ইলেকট্রন বীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন উপাংশসমূহ। আর্মস্ট্রং 0.1 ন্যানোমিটার, ইলেকট্রন বীক্ষণ যন্ত্রে এক্স রে প্রক্রিয়া দেখা যায় এমন উপাংশসমূহ। কত ছোট পর্যন্ত দেখা যায়? খালি চোখে সর্বনিম্ন 100 মাইক্রোমিটার থেকে আরও বড় খালি চোখে। অণুবীক্ষণ যন্ত্র সর্বনিম্ন 0.2 মাইক্রো থেকে সর্বোচ্চ 40 মাইক্রোমিটার। বিবর্ধিতকরণ সর্বোচ্চ 2000 গুণ। ইলেকট্রনিক অণুবীক্ষণ সর্বোচ্চ 0.5 ন্যানোমিটার এবং সর্বোচ্চ 20 ন্যানোমিটার। বর্ধিতকরণ 5000 গুণ। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে খাটো তরঙ্গদৈর্ঘ্য ইলেকট্রন বিম ব্যবহৃত হয়। আলোক তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে অনেক খাটো বলে অনেক ক্ষুদ্র বস্তু দৃশ্যমান হয়। তরল কোষের আয়তন। কোষের কোনো নির্দিষ্ট আয়তন নেই, অধিকাংশ কোষে আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষ হল মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকা, এর ব্যাস মাত্র 0.1 মাইক্রোমিটার। অপর নাম পিপিএলও, প্লুয়েও নিউমোনিয়া লাইক অর্গানিজম। এর বড় কোষ হল উটপাখির ডিম, 17 সেন্টিমিটার × 12.5 সেন্টিমিটার। এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হল অ্যাসেটোবুলারিয়া, এর শৈবালের দৈর্ঘ্য প্রায় 5 থেকে 10 সেন্টিমিটার। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক গাছের তন্তু কোষ, এর দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হল মোটর নিউরন, যা প্রায় 1.37 মিটার লম্বা এবং ওজন 1 ন্যানোগ্রাম এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে বৃদ্ধাঙ্গুল বিস্তৃত। একটি দেহের সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন 1 ন্যানোগ্রাম। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হল অনুচক্রিকা। এককোষী জীব। বহু জীব আছে যার একটিমাত্র কোষ দ্বারা গঠিত। এটি একটিমাত্র কোষ সারা জীবনে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন ক্লোরেলা। বহুকোষী জীব। অনেকগুলো কোষ নিয়ে গঠিত জীব হলো বহুকোষী জীব, যেমন মানুষ। বহুকোষী জীবের সুবিধাসমূহ: জীবের আকার আয়তন বৃদ্ধি পেতে পারে, কতক কোষ পৃথক গুচ্ছবদ্ধ হয়ে নির্দিষ্ট কাজ করতে পারে। বহুকোষের কারণে জীবের জটিল গঠনের বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আকার অনেক বড় হতে পারে। কোষ ছোট থাকে কেন? একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সবগুলি আণুবীক্ষণিক। প্রয়োজনীয় কার্যক্রম সুবিধার জন্যই কোষের আকার ছোট থাকে। কোষের ঘনফল তার অভ্যন্তরে মেটাবলিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কোষের সারফেস এরিয়া কোষের বাইরে পরিবেশের সাথে আদান প্রদানের ভূমিকা রাখে। কোষ ঘনফল বৃদ্ধি পেলে সারফেস এরিয়া সেই অনুপাতে বৃদ্ধি পায় না, ফলে ভেতরে ও বাইরে পরিবেশের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি আদান প্রদান সীমিত হয়ে আসে এবং কোষকে টিকিয়ে থাকতে অসুবিধা হয়। একটি কোষ আকারে তথা ঘনফল তত বেশি হবে তার সীমাবদ্ধতা আছে। কোষ তার অস্তিত্ব রক্ষার্থে সেই সীমার ভেতর থাকতে হবে, তাই কোষ বিভক্ত হতে হবে। কোষ তার আকারে সীমাবদ্ধতার লক্ষ্য
রক্ষা করে বিভাজিত হয় বলেই বড় বড় জীবের উদ্ভব হয়েছে। পার্থক্যকরণ: একই কোষ থেকে সৃষ্ট হয় এবং একই জিনোম বহন করে একটি উদ্ভিদে বিভিন্ন অঙ্গে বিভিন্নভাবে ক্রিয়া প্রদর্শন করে। মানুষের স্নায়ুকোষ এবং পেশিকোষ একই জিনোম ধারণ করে, কিন্তু এরা দেখতে ভিন্নতর, কাজে ভিন্নতর। স্নায়ুকোষ এবং পেশিকোষ এর কারণ হলো কতক কোষে বিশেষ কিছু জিন কার্যকারী বিশেষ ক্রিয়া করে না। এটি বহুকোষী জীবে বিভিন্ন অঙ্গে কুসুম আকার আকৃতিভাবে কার্যকারিতা ভিন্নতর হওয়াকে বলে ডিফারেন্সিয়েশন। মানুষের সকল কোষের ক্রোমোজোম সংখ্যা 46। সকল কোষের জিনোমই অভিন্ন। এরপরও কোনো কোষ নির্দিষ্ট হরমোন বা নির্দিষ্ট এনজাইম নিঃসৃত করে, আর অন্য কোষ তা করে না। একটি আদর্শ কোষের গঠন: সব উদ্ভিদ যেমন একই রকম নয়, সব উদ্ভিদের কোষও একই রকম নয়। এমনকি একটি বহুকোষী উদ্ভিদের বিভিন্ন টিস্যুর কোষও ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত হতে পারে। তাই একটি প্রয়োজনীয় নির্দিষ্ট কোষ, যার গঠন উপাদান ক্ষুদ্রাঙ্গ থাকতে পারে, নাও থাকতে পারে। বর্ণনা সুবিধাতে তাই কোষের সব উপাদান ক্ষুদ্রাংশে উপস্থিত ধরে নেওয়া হয়, যাকে বলা হয় আদর্শ উদ্ভিদ কোষ। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত 3টি অঙ্গাণু নিয়ে গঠিত: কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম। এতে থাকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গোলজি বডি, কখনো সেন্ট্রোজোম, লাইসোক্সিজোম, মাইক্রোটিউবুলস ইত্যাদি ক্ষুদ্রাংশ এবং কোষ গহ্বর। নিউক্লিয়াস: এতে আছে নিউক্লিয়ার এনভেলপ, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম এবং 5টি কোষস্থ নির্জীব বস্তু, সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ এবং বর্জ্য পদার্থ। একটি আদর্শ উদ্ভিদ কোষের অংশসমূহকে অপর পৃষ্ঠায় উপস্থিত ছকের মাধ্যমে দেখানো যেতে পারে। কোষ প্রাচীর: একটি উদ্ভিদ কোষে একটি অপেক্ষাকৃত ছোট ও জড় আকৃতি আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর উদ্ভিদের অন্যতম বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষে পদ্মপর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে কোষ প্রাচীর অবস্থান। ব্যাকটেরিয়া, ছত্রাকে কোষ প্রাচীর আছে। কোষ ঝিল্লির বাইরে জড় বস্তুর অবস্থান। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ভৌত গঠন: একটি বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত 3টি স্তরে বিভক্ত হতে দেখা যায়। প্রথম স্তরটি হলো মধ্যপর্দা। মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনে টেলোফেজ পর্যায়ে এটি সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভেসিকলস মিলিত মধ্যপর্দা সৃষ্টি করে। কোষের পর্দায় প্যাকটিন অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথমে জেলির মতো থাকে। কোষ প্রাচীরে যে স্তরটি পাশাপাশি কোষের মধ্যবর্তী পর্দা হিসেবে অবস্থান করে তাই মধ্যপর্দার অংশ প্রাচীর সর্বপ্রথম গঠিত হয়। এর প্রধান কাজ পাশাপাশি দুটি কোষকে শক্ত করে ধরে রাখা। এটি বিগলিত হয়ে কোষ পৃথক হয়ে যায়। স্তর দুটি হল প্রাথমিক প্রাচীর এবং মধ্যপর্দার দুই পাশে সেলুলোজ বা হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়। এটি প্রাথমিক প্রাচীর। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। কোনো কোনো কোষে ট্রাকিড, ফাইবার ইত্যাদি প্রাথমিক প্রাচীরে পাতলা স্তর আবার একটি স্তর তৈরি হয়। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হওয়ার পর ঘটে থাকে। এই স্তরটি অধিকতর পুরু, 5 থেকে 10 মাইক্রোমিটার। এতে সাধারণত সেকেন্ডারি লিগনিন জমা হয়। একটি সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর। ভাজক কোষ এবং অধিক মাত্রায় অন্যান্য কোষ সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয়। বিরল ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর ভেতরের দিকে টারশিয়ারি ওয়াল সৃষ্টি করতে পারে। পাতা, ফল, কর্টেক্স কোষ সাধারণত কেবল প্রাথমিক প্রাচীর থাকে। কোষ প্রাচীর নিচেই প্লাজমা মেমব্রেনের অবস্থান। কূপ এলাকা: মধ্যপর্দার ওপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হওয়ার কারণে যে সরু এলাকার গর্ত সৃষ্টি হয় তাই হলো কূপ। এটি হলো প্রাচীরের সবথেকে পাতলা স্তর। এটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখ অবস্থিত এবং কূপটির দিকে মাঝখানে মধ্যপর্দা থাকে। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে। মুখোমুখি পাশাপাশি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলে। একটি পাশাপাশি কোষের প্রাচীর কূপ এলাকায় ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। একে প্লাজমা ডেজমাটা একবচনে প্লাজমা ডেজমা বলে। পাশাপাশি কোষের মধ্যে সংযোগ স্থাপন করা খাদ্যবস্তু, পানি, হরমোন পরিবহন প্লাজমা ডেজমাটার কাজ। রাসায়নিক গঠন: মধ্যপর্দায় অধিক পরিমাণে প্যাকটিক থাকে, প্যাকটিক অ্যাসিড। এছাড়াও অদ্রবণীয় ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট লবণ থাকে যাকে প্যাকটিন বলা হয়। এছাড়াও স্বল্প পরিমাণে থাকে প্রোটোপ্যাকটিন। প্রাথমিক প্রাচীরে
থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, হেমিসেলুলোজে জাইলেন্স, অ্যারাবান্স এবং গ্যালাক্টাস ইত্যাদি ভিন্ন ধরনের পলিস্যাকারাইডস থাকে। গ্লাইকোপ্রোটিনে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য পদার্থ থাকে। জাইলোগ্লুকেন নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। অনেক সেকেন্ডারি নিউক্লিয়াস প্রাচীরে লিগনিন থাকে। কোনো কোনো প্রাচীরে সুবেরিন এবং ওয়াক্স তৈরি ইত্যাদি থাকে। ছত্রাকের প্রাচীরে কাইটিন এবং ব্যাকটেরিয়ার প্রাচীরে লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীরে গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইডস নিয়ে গঠিত। এককোষী শৈবাল ডায়াটম কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইডস দিয়ে গঠিত এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। আর্কিওগোইড কোষ প্রাচীরে গ্লাইকোপ্রোটিনের স্তর এবং পলিস্যাকারাইডস নিয়ে গঠিত। সাধারণ কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। পাশাপাশি কোষ সংযোগের স্থলের মাধ্যমে খাদ্য, পানি, হরমোন পরিবহন, প্লাজমা ডেসমাটারের কাজ। এক্ষেত্রে রাসায়নিক গঠনের ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো প্রাচীরে সুবেরিন এবং ওয়াক্স ইত্যাদি থাকে। ছত্রাকের প্রাচীর কাইটিন এবং ব্যাকটেরিয়া প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার দিয়ে গঠিত। শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোপ্রোটিন ও পলিস্যাকারাইডস দিয়ে গঠিত। এককোষী শৈবাল ডায়াটমের কোষ প্রাচীরে সিলিসিক অ্যাসিড থাকে। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন ও 10% গ্লাইকোপ্রোটিন বিদ্যমান। সূক্ষ্ম গঠন। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইডস যা 6 কার্বন বিশিষ্ট বিডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। 1000 থেকে 3000 হেলিসেলুলোজ অণু দিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 10টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলিন গঠন করে এবং 250টি মাইক্রোফাইবার মিলিতভাবে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলো মাইক্রোফাইবার মিলিতভাবে একটি তন্তু গঠন করে। কোষ প্রাচীরের কাজ: কোনো সুনির্দিষ্ট আকৃতি দান করা, কোনো আঘাত হতে ভেতরে সজীব কোষকে রক্ষা করা। সূক্ষ্ম গঠন। উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা 6 কার্বন বিশিষ্ট বিডি গ্লুকোজের নিয়ে গঠিত। 1000 থেকে 3000 সেলুলোজ অণু দিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলে মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে এবং 250টি মাইক্রোফাইবার মিলিত একটি মাইক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলো মাইক্রোফাইবার মিলে একটি তন্তু গঠন করে। কোষ প্রাচীরের কাজ: কোষে সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে ভেতরে সজীব বস্তুকে রক্ষা করা, প্রয়োজনীয় শক্তি সরবরাহ প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহনে সহায়তা করা, এক এক কোষে অন্য কোষে পৃথক করা। কোষ প্রাচীরের কূপ এলাকা দিয়ে প্রয়োজনীয় বস্তু ভেতর ও বাইরে চলাচল করে থাকে এবং বহি ও অন্ত উদ্দীপনা পরিবাহক রূপে প্লাজমা ডেসমাটা কাজ করে। প্রোটোপ্লাস্ট কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া ও ছত্রাক জড় কোষ প্রাচীর নিচেই প্রোটোপ্লাস্টের অবস্থান। প্রোটোপ্লাস্ট দুই ভাগে বিভক্ত, যথা সজীব প্রোটোপ্লাস্ট ও নির্জীব বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। নিম্নে এদের বর্ণনা দেওয়া হলো। কোষ বিভাগীয় প্রক্রিয়ায় সৃষ্ট বহু নির্জীব বস্তু কোষ সাইটোপ্লাজমে ও কোষ গহ্বরে জমা হয়। এদেরকে কোষস্থ নির্জীব বস্তু বলা হয়। নির্জীব বস্তুগুলো একীভূত অবস্থায় ক্রিস্টাল হিসেবে ফোটা এবং দানাদার বস্তু হিসেবে অবস্থান করতে পারে। সজীব বস্তুগুলোর প্রধান 3টি ভাগে ভাগ করা যায়, যথা সঞ্চিত খাদ্য, নিঃসৃত পদার্থ ও বর্জ্য পদার্থ। প্রোটোপ্লাজম কোষ অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলোরয়েড সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। 1835 খ্রিস্টাব্দে ফরাসি রসায়নবিদ ফেলিক্স ডুজারলিন এর মধ্যে জেলির মতো থকথকে পার্থক্যকে সার্কো নামে অভিহিত করেন। প্রোটোপ্লাজম শব্দটি 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পারকিন সর্বপ্রথম প্রদান করেন। বিজ্ঞানী হাক্সেল এর মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, কারণ প্রোটোপ্লাজমেই কোষ তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাবলী সম্পন্ন করে থাকে।
এই জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত বৃদ্ধি হিসেবে অভিহিত করা হয়। এতে 70% থেকে 90% পানি থাকে। এ থেকে বোঝা যায় কেন পানির অপর নাম জীবন। পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কারণ কোষের অভ্যন্তরীণ প্রক্রিয়াসমূহ পানি ছাড়া সম্পন্ন হয় না। পানির অভাবে প্রোটোপ্লাজম শুকিয়ে মারা যেতে পারে। এছাড়াও উদ্ভিদ ক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গমের জন্য পানির প্রয়োজন। প্রোটোপ্লাজম ভৌত বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজম অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলির ন্যায় অর্ধতরল আঠালো পদার্থ। এটি দানাদার ও কলয়ের ধর্মী। এটি কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল এবং তরলে আবার জেলিতে পরিবর্তিত হতে পারে। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি। উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য। রাসায়নিকভাবে প্রোটোপ্লাজম জৈব এবং অজৈব পদার্থ আছে। এদের অধিকাংশ হচ্ছে পানি। জৈব পদার্থ বলতে সবচেয়ে বেশি আছে বিভিন্ন ধরনের প্রোটিন, এরূপ আছে কার্বোহাইড্রেট, লিপিড ও ভিটামিন। এছাড়াও আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়। খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, জনন প্রভৃতি সকল মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম দ্বারা হয়ে থাকে। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্য। অভিসরণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও পানি ত্যাগ করতে পারে, এদের মৃত্যু ঘটে। প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজম কখনো স্থির থাকে না। প্রোটোপ্লাজমের এই গতিময় চলনকে মুভমেন্ট বলে। কোষ প্রাচীর ও কোষের প্রাচীরবিহীন প্রোটোপ্লাজম চলনে ভিন্নতা দেখা যায়। কোষ প্রাচীর প্রোটোপ্লাজম জলস্রোতের মধ্যে চলন দেখা যায় তাকে আবর্ত বা সাইক্লোসিস বলে। আবর্ত দু ধরনের হয়ে থাকে। একমুখী আবর্ত, যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বর কেন্দ্র করে কোষ প্রাচীর পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে তাকে একমুখী আবর্তন বলে, যেমন পাতাঝাজির কোষে প্রোটোপ্লাজমের চলন। বহুমুখী আবর্তন, যে কোষ চলনে প্রোটোপ্লাজম কতগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে নির্দিষ্ট দিক ঘুরতে থাকে তাকে বহুমুখী আবর্তন বলে, যেমন ট্রাদেসেন্টিয়া কোষের প্রোটোপ্লাজমের চলন। প্রোটোপ্লাজমের প্রধান অংশসমূহ। প্রোটোপ্লাজমের অংশসমূহ হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। এই তিনটি হলো প্রোটোপ্লাজমের প্রধান অংশ। প্লাজমা মেমব্রেন ও কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজম ঘিরে একটি সজীব ঝিল্লি থাকে। এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। অন্যভাবে প্রতিটি সজীব কোষে প্রোটোপ্লাজমে যে সূক্ষ্ম অস্থিতিস্থাপক বৈষম্যবেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। একে প্লাজমা লেমা ও সাইটো মেমব্রেন হিসেবে অভিহিত করা হয়। কার্ল নাগেলি ও ক্র্যামার সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামে অভিহিত করেন, তবে বর্তমানে অনেকে একে বায়োমেমব্রেন বলতে চান। প্লাওয়ার প্লাজমা মেমব্রেন শব্দটি ব্যবহার করেন। ঝিল্লিটি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাই বলে। কোষাভ্যন্তরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাইকে বলা হয় পিনোসাইট ফোসকা। প্রাণীকোষের এ সকল ভালো দেখা যায়। ভৌত গঠন। কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা দিতে গিয়ে ড্যানিয়েল এবং ডেভিসন সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটিকে স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি স্তর প্রোটিন এবং লিপিড উপস্তর আছে। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির ওপর এবং নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। এছাড়াও প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লির গঠন সম্বন্ধে বেনসন্স মডেল 1966 সালে এবং ল্যানার্ড ও সিঙ্গার্স মডেল 1966 সালে, রবার্টসন ইউনিট মেমব্রেন হাইপোথেসিস, সিঙ্গার ও নিকোলসন ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাবিত হয়েছে। ইউনিট মেমব্রেন বিজ্ঞানী রবার্ট 1959 খ্রিস্টাব্দে প্লাজমা মেমব্রেন ইউনিট মেমব্রেন ব্যক্ত করেন। তার মতে সব বায়োলজিক্যাল মেমব্রেন আণবিক গঠন একই রকম, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত, যার স্থানে স্থানে প্রোটিন গঠিত থাকে। স্থানে স্থানে গঠিত প্রোটিন ফসফোলিপিড বাইলেয়ারকে কখনো কখনো ইউনিট মেমব্রেন বলা হয়। ফ্লুইড মোজাইক মডেল। বিভিন্ন মতবাদের মধ্যে সবচেয়ে গ্রহণীয় মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলের গঠন সংক্রান্ত ব্যাখ্যার প্রধান প্রসঙ্গে 1972 খ্রিস্টাব্দে এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকোলসন কর্তৃক প্রবর্তিত মডেল ফ্লুইড মোজাইক মডেল বলে। এই মডেল অনুযায়ী কোষস্তর দ্বিস্তর বিশিষ্ট, প্রতিটি স্তরে ফসফোলিপিড নিয়ে গঠিত। উভয় স্তরে হাইড্রোকার্বন ল্যাসটি সামনাসামনি মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী মেরুর অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত থাকে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদান এবং ফসফোলিপিড মাধ্যমে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিন এরূপ বিন্যাসকে সিঙ্গার ও নিকোলসন
সমুদ্র তলে ভাসমান হিমশৈলীর সঙ্গে তুলনা করেছেন। সদৃশগত উদাহরণ এই মডেলকে আইসবার্গ মডেল বলা হয়। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদানসমূহ ফসফোলিপিড বাইলেয়ার। এটি দুটি স্তর বিশিষ্ট ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডকে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড এবং ল্যাচ বা টেইল এবং একটি পোলার ফ্যাটি অ্যাসিড মাথা বা ল্যাচ থাকে। ফসফেট এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে গ্লিসারল থাকে। মেমব্রেনের 40% লিপিড, 60% প্রোটিন থাকে। ফসফোলিপিড বাইলেয়ারে অ্যামফিওটিক, অর্থাৎ এরা এক অংশ পানিগ্রাহী মাথা, অপর অংশ পানি বিকর্ষী ল্যাচ। মেমব্রেন প্রোটিন। কোষঝিল্লির 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ঝিল্লির উভয় সারফেসে ব্যাপ্ত থাকে। পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন, এগুলো ঝিল্লির সারফেসে হালকাভাবে অবস্থান করে। এবং লিপিড প্রোটিন, এগুলো লিপিড করে সম্পৃক্ত থাকে। মেমব্রেনে অবস্থিত প্রোটিনগুলো মেমব্রেন প্রোটিন বলে। মেমব্রেন প্রোটিনের কাজ। প্রকৃতপক্ষে সাইটোপ্লাজম অনেক ধরনের কাজ করে থাকে। প্রধান কাজ হলো প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যাতে পানিগ্রাহী অণু সহজে আয়ন এপার ওপার নাড়াচাড়া করতে না পারে। এর কাজটি করে থাকে ফসফোলিপিড বাইলেয়ার। অন্য সকল কাজ করে থাকে মেমব্রেন প্রোটিন, যেমন হরমোন, নিউরোট্রান্সমিটার, রিসেপ্টর, মিডিয়েটর, এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে ইনসুলিন রিসেপ্টর। বিশেষ চ্যানেল, কাম্প, ক্যারিয়ার ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে অণু আয়ন ইলেকট্রন ট্রান্সপোর্ট করে। এনজাইম হিসেবে কাজ করে সেল মেমব্রেনে উপস্থিত মেমব্রেন বাইন্ড এনজাইম এটিপি থেকে সাইক্লিন এএমপি সংশ্লেষণ করে টিস্যু এবং অঙ্গ কোষের গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে, অর্থাৎ কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে। কতক প্রোটিনের সাইটোস্কেলিটনের সাথে সংযুক্ত হয়ে স্থির অবস্থা থাকে। গ্লাইকোক্যালিক্স। এটি ঝিল্লির অপর একটি চিনির স্তর বিশেষ ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট অণু যুক্ত হয়ে গ্লাইকোলিপিড প্রোটিন সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোপ্রোটিনের গ্লাইকোলিপিডকে মিশ্রিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বাইলেয়ার স্তরে অবস্থান করে। কোলেস্টেরল। এটি লিপিড জাতীয় পদার্থ, তবে ফ্যাট বা তেল নয়, এটি স্টেরয়েড। কোলেস্টেরলের এক মাথায় অবস্থিত OH গ্রুপটি পানিগ্রাহী অংশ পানি বিকর্ষী। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণীকোষের ঝিল্লিতে একটি অপেক্ষাকৃত বেশি থাকে। সেল সারফেস এর ভেদ্যতা ও এনজাইমের কার্যকারিতা পরিবর্তনশীল হতে দেখা যায়। এ থেকে বোঝা যায় সারফেস এলাকা এর উপাদান উভয়ই পরিবর্তনযোগ্য। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী এ সকল পরিবর্তনশীলতা ঘটা সম্ভব। এই মডেল অনুযায়ী প্রোটিন এবং গঠন উপাদানের ফিক্স ধরা হয় না, বরং মনে করা হয় ফসফোলিপিড বেশি থাকে, ফলে বস্তুর একটি মোজাইক তৈরি হয়। প্রোটিন সমূহ পানিগ্রাহী এবং ঝিল্লি সারফেসে থাকে। আংশিক পানি রোধী হাইপোড্রফিক যে লিপিডের সাথে মিশ্রিত অবস্থায় মাঝের দিকে থাকে হতে পারে। এ ধরনের মডেলকে কার্বোহাইড্রেট ও প্রোটিন উৎপন্ন দ্রব্যাদি উপস্থিতিকে সমর্থন করে। কতিপয় বস্তু কোষের হতে বাইরে বের করতে এবং বাইরে হতে ভেতরে প্রবেশ করতে কোষঝিল্লি কার্বোহাইড্রেটের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। সম্প্রতি গবেষণাতে দেখা গিয়েছে ক্লোস্পার্টিক অণু তরল পদার্থের ন্যায় আচরণ করে। লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। এই তথ্যগুলো ফ্লুইড মোজাইক মডেল বিশেষভাবে সমর্থন করে। কোষঝিল্লির রাসায়নিক উপাদান। কোষঝিল্লিতে থাকে প্রোটিন 60-80%, লিপিড 20-40%, কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড 4-5%, প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে এনজাইম এবং বাহক হিসেবে ক্যারিয়ার থাকে। এদের গঠন ও পরিমাণগত পার্থক্য থাকতে পারে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 লিপিড। লিপিড সাধারণত ফসফোলিপিড হিসেবে থাকে। ইতিমধ্যে 5 রকমের ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে। সবথেকে সরল ফসফোলিপিড হলো ফসফোলিপিড অ্যাসিড এবং অন্য 4টি হলো জটিল। ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান। ঝিল্লিস্থ ফসফোলিপিড অর্ধেকের বেশি থাকে লেসিথিন। কোনো কোনো ক্ষেত্রে RNA পেঁয়াজের কোষে থাকতে পারে। কোষঝিল্লির কাজ। এটি কোষীয় স্তরকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্যে দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন,
নিয়ন্ত্রণ সমন্বয় হয়। ঝিল্লিতে একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত হতে পারে, বাইরে ও ভেতরে বস্তুর অবস্থান্তর করে, বিভিন্ন বৃহৎ অণু সংশ্লেষণ করতে পারে, বিভিন্ন রকমের তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, পরিবেশ বন্ধন বৃদ্ধি, চলন ইত্যাদি কাজেও ভূমিকা রয়েছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গঠন করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, দেহের বাইরে নিউরোট্রান্সমিটার হরমোন হিসেবে তথ্য সংগ্রহ করে, স্নায়ু উদ্দীপনা সংবহন করে, ব্যাকটেরিয়া কোষঝিল্লির ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে যা শক্তি উৎপন্ন করে, গ্লাইকোক্যালিস কোষের শনাক্তকারী হিসেবে কাজ করে। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। মাইক্রোভিলাই অন্ত্রের এপিথেলিয়াম কোষে মুক্ত প্রান্তে কোষঝিল্লির অন্তর্গহ্বরে অসংখ্য ক্ষুদ্রাকৃতি অভিক্ষেপ তৈরি করে। মাইক্রোভিলাই নামে পরিচিত এই অভিক্ষেপগুলো প্রতি কোষে 3000 পর্যন্ত হতে পারে। মাইক্রোভিলাইয়ের কাজ হলো কোষের মসৃণ শোষণ অঞ্চলে আয়তন বৃদ্ধি করা। ডেসমোজোম কোষঝিল্লির কোনো কোনো স্থানে টোনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট বৃত্তাকার অঞ্চল দেখা যায়। টোনোফাইব্রিল এই বৃত্তাকার অঞ্চলকে ডেসমোজোম বলে। ফ্যাগোসাইটোসিস ভেসিকল কঠিন খাদ্য কণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি করে থাকে ফ্যাগোসাইটিক ভেসিকল এবং এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। পিনোসাইটিক ভেসিকল কোষঝিল্লি কোনো ফাটল সৃষ্টি হলে সে ফাটল দিয়ে পানি এবং তরল পদার্থ জড়িয়ে কোষ অভ্যন্তরে প্রবেশ করে এবং পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে। কোষ প্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য। কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। মাইক্রোভিলাই অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তে কোষঝিল্লির গহ্বরে অসংখ্য ক্ষুদ্রাকৃতি অভিক্ষেপ তৈরি করে। মাইক্রোভিলাই নামক পরিচিত অভিক্ষেপগুলো প্রতি কোষে 3000 পর্যন্ত হতে পারে। মাইক্রোভিলাইয়ের কাজ হলো কোষের শোষণ অঞ্চল বৃদ্ধি করা। ডেসমোজোম কোষের কোনো অঞ্চলে টোনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। একে টোনোফাইব্রিল বৃত্তাকার অঞ্চলকে ডেসমোজোম বলে। কঠিন পদার্থকে ফ্যাগোসাইটোসিস এবং তরল পদার্থকে পিনোটিক বলে। এবার পার্থক্যের মধ্যে দেখা যায় প্রাচীরটি জড় সজীব কোষ প্রাচীর ও প্লাজমার মধ্যে পার্থক্য। এটি বাইরে অবস্থিত, এটি কোষঝিল্লি উভয় কোষে থাকে। এটি শক্ত অভেদ্য ও কোষ প্রাচীরযুক্ত। এটি জীবন্ত স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য পদার্থযুক্ত। এটি আকার আয়ত্তে নিয়ন্ত্রক ও কোষে দৃঢ়তা প্রদান করে। এটি চলন নিয়ন্ত্রণ করে এবং কোষের সাইটোপ্লাজমে অংশ সংরক্ষণ করে। গৌণস্তর বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলঙ্করণ দেখা যায়, কোনরূপ অলঙ্করণ দেখা যায় না। কাজ কোষ প্রাচীর ও প্লাজমের মধ্যকার পার্থক্যগুলো পাশাপাশি একটি ছকে উপস্থাপন করতে হবে। পার্থক্য নিয়ন্ত্রণকালে এদের গঠন, স্তবায়রায়ন, অলঙ্করণ, সজীবতা, কাজ ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1.3 সাইটোপ্লাজম ও অন্যান্য অঙ্গাণু। সাইটোপ্লাজম এন্ড অর্গানেলস নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশ নামই সাইটোপ্লাজম। এটি মাতৃকা ও অঙ্গাণু অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমের মাতৃকা। মাতৃকা হলো সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ। ভৌত গঠন। মাতৃকা হলো একটি অর্ধতরল দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলোরয়েড তরল পদার্থকে হায়ালোপ্লাজম বলা হয়। বর্তমানে একে সাইটোজোল বলা হয়। এইচ হার্ডি 1965 সালে সাইটোসোল শব্দটি ব্যবহার করে। সাইটোসোলে প্রচুর পরিমাণে পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন প্রকার প্রায় 36টি বিভিন্ন জৈব অজৈব পদার্থ, বিভিন্ন অ্যাসিড ও এনজাইম বিদ্যমান। সাইটোপ্লাজম মাতৃকার অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিস্থ শক্ত অবয়বকে একটোপ্লাজম বলে। কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে এন্ডোপ্লাজম বলে। সাইটোপ্লাজম অপেক্ষাকৃত গুরুত্ব পানির অপেক্ষা বেশি। সাইটোপ্লাজমের অঙ্গাণুসমূহ। সাইটোপ্লাজমের মাতৃকা প্লাস্টিড, মাইক্রোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বডি, লাইসোজোম, সেন্ট্রিজোম, মাইক্রোটিউবুলস প্রভৃতি অঙ্গাণু এবং বিভিন্ন সজীব পদার্থ থাকে। সাইটোপ্লাজমের কাজ। বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, কতিপয় জৈবিক কাজ করে, কোষে অম্লত্ব খারত্ব নিয়ন্ত্রণ করে, রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করে, পরিবেশ উত্তেজনায় সাড়া দেয় এবং সাইটোপ্লাজমের ভেতরে কোষপথের চারদিকে পাতলা পর্দার আকারে সাইটোপ্লাজমের পর্দাটি হলো টেনোপ্লাস্ট। সাইটোপ্লাজমের রাসায়নিক আকৃতি ও প্রকৃতি। সাইটোপ্লাজম রাসায়নিক উপাদান অজৈব এবং জৈব এই দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। অজৈব উপাদানের মধ্যে প্রধান হলো পানি এবং পানিতে দ্রবীভূত গ্যাস। এছাড়াও আছে বিভিন্ন খনিজ পদার্থ, আয়ন। জৈব উপাদানের মধ্যে আছে কার্বোহাইড্রেট, জৈব অ্যাসিড, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন প্রভৃতি বর্জ্য পদার্থ। সাইটোপ্লাজমে পানির পরিমাণ কোষভেদে 65 থেকে 96%। সাইটোপ্লাজমের প্রকৃতি অর্ধকোষ দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলোরয়েড। উদ্ভিদ কোষ সাইটোপ্লাজমে 75% পানি, 20% শর্করা, 2% প্রোটিন, 2% খনিজ লবণ, 100% চর্বি, ভিটামিন, পিগমেন্ট অন্যান্য বস্তু থাকে।
প্রাণী কোষে 67% পানি, 1% শর্করা ও অন্যান্য 15% প্রোটিন, 13% চর্বি এবং 4% খনিজ লবণ থাকে। সাইটোপ্লাজমের বিভাগীয় ভূমিকা। বিপাক বলতে জীবে দেহের সংঘটিত সব ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়ার ফলাফলকে বোঝায়। বিপাককে স্থূলভাবে বিপাকমূলক বা উপচিতি এবং ধ্বংসাত্মক অপচিতি এই দুই ধরনের বিভাগে ভাগ করা হয়। যে কোনো জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন বিপাক প্রক্রিয়া চলতে থাকে। এর অধিকাংশ সাইটোপ্লাজম নির্ভর। বিপাকীয় কোষ ক্রিয়াগুলো কতক সাইটোপ্লাজম সংঘটিত হয়, কতক সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো সংঘটিত হয়। জীবের জন্য সবচেয়ে বড় শরীরবৃত্তীয় কাজ হলো শ্বসন। শ্বসনের প্রথম পর্যায় তথা গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে। এছাড়াও সাইটোপ্লাজম হলো বিভিন্ন এনজাইমের আধার আর সকল জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে বিভিন্ন ধরনের এনজাইম। কাজেই পরোক্ষভাবে জীবের সকল বিভাগীয় কাজের নিয়ন্ত্রণকারী এনজাইম। সাইটোপ্লাজমের সংঘটিত বিভিন্ন প্রক্রিয়ার বিক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। 1. শ্বসন। এটি একটি বিজারণ প্রক্রিয়া যার মাধ্যমে দেহে কোষে এটিপি তৈরি হয়। কোষের গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমিক কোষ মাতৃকা এবং অন্যান্য ধাপগুলো সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এটি একটি অপচিতিমূলক বিপাকীয় প্রক্রিয়া। জীবের স্পন্দন। যে কোনো শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় কেবলমাত্র জলীয় মাধ্যমেই সম্ভব। সাইটোপ্লাজমে অবস্থিত প্রচুর পরিমাণ পানি এবং এতে দ্রবীভূত অন্যান্য রাসায়নিক দ্রব্য বিপাকীয় কার্যকলাপ চালু রেখে জীবনের অস্তিত্ব প্রকাশ করে। পানির অভাবে কোষ তার কার্যকারিতা হারিয়ে ফেলে, এমনকি মারাও যেতে পারে। সালোক সংশ্লেষণ। সহজে উদ্ভিদ সাইটোপ্লাজমের ক্লোরোপ্লাস্টে যে বিপাক ঘটে তাকে শর্করা উৎপন্ন হয়। এই শর্করা সমগ্র জীবদেহের প্রাথমিক খাদ্য কারখানা হিসেবে কাজ করে। সাইটোপ্লাজম অঙ্গাণু, রাইবোজোম, নিউক্লিক অ্যাসিড আদি কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংঘটিত হয়। লিপিড বিভাগ। সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়া ও মাইটোকন্ড্রিয়া লিপিড বিভাগকে সহায়তা করে। প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। কোষের সমুদয় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জীবের ভৌত ভিত্তি। নিউক্লিয়াস বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমকে বলা হয় সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম, কোষভিত্তি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই তিনটি অংশে বিভক্ত। সাইটোপ্লাজমের তিনটি অংশে বিভক্ত। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মাতৃকা এটি প্রোটোপ্লাজমের একক অংশ। প্রোটোপ্লাজম নিউক্লিয়াসযুক্ত একটি বংশগতি ধারক ও বাহক। সাইটোপ্লাজম নিউক্লিয়াসবিহীন, তাই সাধারণত বংশগতি ধারক ও বাহক নয়। জীবের আধার হিসেবে কাজ করে, কতিপয় জীবের অঙ্গাণু ধারক আধার হিসেবে কাজ করে।